এই মহেশখালীতে কখনো নয়, এখানে যে 4-5টা বিল্ডার আছে, পাড়া আছে, রাখাই মনে হয় 3টার মধ্যে এসেছে। কতপর তো ওখানে এটা দেখি বড় মহেশখালী বলে মনে হয়, যে শশা নিয়ে যেটা আমরা কাজ করেছিলাম। হ্যাঁ, সেখানে এসে আরো দুটা পরিদর্শন করেছিল আশেপাশে। এখানে কিন্তু আসা হয় না। 5টার মধ্যে আরেকটা মনে হয় সাতপুর একটা ওই দুইটাতে মনে হয় আমাদের যাওয়া হয়নি। তো এটা প্রথমবার এসেছি, এটা আমার স্পষ্ট মনে আছে। এটা প্রথমবার নয়, এটা দ্বিতীয়বার তৃতীয়বারও হতে পারত, হয়নি। এই কারণে যে যোগাযোগগুলো আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছিলাম। আমরা 17 সালে বৌদ্ধ সুরক্ষা পরিষদ করার পরে 18 সাল পুরো 1 বছর কক্সবাজার জেলার আনাচে কানাচে আমরা গিয়েছি। আনাচে কারণ আমাদের তো সংগঠন করার পেছনে একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। মূল লক্ষ্য উদ্দেশ্যটা ছিল যে যেখানে আছে বড়ুয়া, রাখাই, চাকমা, মারমা, সবার মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি যোগাযোগ। অন্য 10টা সংগঠনের চেয়ে আমাদের এটার একটা আলাদা একটা সাইড ছিল, কি জানেন? আমাদের তো বেশিরভাগ সংগঠনগুলো হয় বড়ুয়ারা নিয়ে করে, চাকমারা নিয়ে করে, মারমারা নিয়ে করে, রাখাইনরা নিয়ে করে, খণ্ড অ্যাসোসিয়েশনগুলো হয়। সে জায়গায় আমাদের সুরক্ষা পরিষদের একটা আলাদা জায়গা যেটা ছিল বৈশিষ্ট্য, এটা হচ্ছে বৌদ্ধ বলতে যারা আছে বড়ুয়া, রাখাইন, মারমা, চাকমার বৌদ্ধ ধর্মাবলম্বী যারা সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম করা। অন্তত কক্সবাজার জেলায় যারা আছে তাদেরকে আর কি। তো সেক্ষেত্রে কুতুবদিয়া ছাড়া কাবিসাত উপজেলাতে বৌদ্ধরা আছে, কোথাও বড়ুয়া, চাকমা, মারমা, রাখাইন সবাই আসে, সবার উপস্থিতি আছে। কোথাও হয়তো শুধু একটা কমিউনিটি আছে, কিন্তু আছে 7 উপজেলাতে আছে। তো মহেশখালীর মধ্যে নলবিলা, বানবিলে বেশিরভাগ বিহারা সম্প্রদায় বলে রাখাইনরাই বেশি, নলবিলা গ্রামটা বাস্তি। তো সেই জায়গাতে আমাদের আলাদা একটা দৃষ্টি ছিল মহেশখালীতে। তার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, এটা আমাদের দৃষ্টিতে এটা অনেকটা আমাদের মূল কেন্দ্র থেকে বিচ্ছিন্ন। আজকে আমি এটা আরো ভালো করে টের পেলাম কতটা বিচ্ছিন্ন। মানে এই যে 3 ঘন্টা জার্নি করে এসেছি, কতটা বিচ্ছিন্ন আমাদের মূল সদর থেকে, এবং শুধু মহেশখালী স্টেশন থেকেও কতটা দূরত্বে আছে, এটা বিচ্ছিন্ন আছে। এটা এসে আরো ভালো করে দেখলাম। ঠিক এমন জায়গা যেগুলো আছে আমরা চাচ্ছিলাম ওইগুলোকে আমাদের মূল ইয়ার সাথে, কেন্দ্রের সাথে কানেক্ট করে ধরতে হবে। হ্যাঁ, কানেক্ট করে যখন যেখানে যেটা হয় তৎক্ষণাৎ যাতে আমরা জেনে যাই, আমরা যাতে জানতে পারি। কেন? আমাদের নামের মধ্যে সেটা আছে, আমাদের তো বৌদ্ধ সুরক্ষা করি। তো বৌদ্ধ সুরক্ষা বলতে সমাজ, ধর্ম, ধর্মীয় স্থাপনা, কৃষি, কালচার, ল্যাঙ্গুয়েজ টু কালচার, একেবারে ভাষা থেকে সংস্কৃতি পর্যন্ত যা বুঝে। যখন যেখানে প্রয়োজন হয়, সমস্যা তৈরি হয়, সেগুলো নিয়ে কাজ করে। আমরা বলছি না সব সমস্যার সমাধান আমাদের হাতে আছে, কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা চেষ্টা করে দেখি, আমরা জানতে পারলে আমরা ছুটি দেই। তো সেটা করার জন্য আমরা কম চেষ্টা করিনি। তো সেই সুবাদে এই জায়গাটাও আমরা বাদ দিয়ে দেখি।
আপনি বলেছিলেন মানে এওরা খাই 2-3 বছর আগে থেকে আমি নিজে যোগাযোগ হওয়ার পরে উদ্যোগ নিয়ে দফায় দফায় বছরের পর বছর যোগাযোগ করেছি। এখন আমরা আজকেনে এসে পড়েছি। প্রথমে তো আমাদের কাউকে না কারো উপর একটু নির্ভর করতে হয়। যার উপর নির্ভর করবো তিনি যখন বলেন যে ঠিক আছে এখানে দরকার আছে বা আপনারা আসেন বা আমরা আসবো, কিছু একটা তো মেসেজ যেতে হবে, সেটার উপর নির্ভর করে আমাদের যতবার যেতে হয় আমরা যাই। আমরা রামুতে কক্সবাজারে বসে কোথাও একটা কমিটি চাচ্ছে, আমরা দিয়ে দিলাম, আমরা এসব করিনি কিন্তু আমরা গিয়ে বসে আলাপ আলোচনা করে তাদের মোটিভ বুঝে তাদের কাছে এটার কতখানি গুরুত্ব আছে, তাদের কাছে এটা প্রয়োজন আছে বলে মনে করে কিনা এটা দেখে শুনে আমরা একটা কমিটি আমরা দিই। তো ওই কমিটি কী জন্য দেওয়া হয়? ওই কমিটি দেওয়া হয় পরিষদের জন্য, তারা পরিষদের লাভের জন্য, পরিষদের স্বার্থের জন্য তারা এখানে কাজ করবে এমন কিছু নাই। যেখানে কমিটিকে দেওয়া হয় উপজেলা কমিটি বা পাড়াভিত্তিক ইউনিট কমিটি, তাদের কাজটা হলো তাদের এলাকায় তার উপজেলাতে যদি কোনো ধরনের সামাজিক ধর্মীয় শান্তির উপর আঘাত আসে, সাম্প্রদায়িক কোনো বিষয় হয়, তড়িৎ গতিতে একেবারে বিদ্যুৎ গতিতে আমাদেরকে জানিয়ে দেওয়া। এবার দেখেন এখানে যদি এই নদীছড়া এই মহেশখালীর কোনো একটা পাড়াতে কোনো ধরনের যদি অঘটন ঘটে, সেটা যদি এখান থেকে কেউ একটা মেসেজ আমাদের কাছে না পাঠায়, সোশ্যাল মিডিয়ার আমি এক পাশে রাখলাম, বিশ্বস্ত সূত্রে নির্ভরযোগ্য খবরটা পেতে হলে এখানে যদি কেউ থাকে সে খবরটা যত দ্রুত আমাদের কেন্দ্রে পৌঁছবে, অন্য কোনোভাবে সেটা পৌঁছবে কিনা, বা এমন কিছু ঘটনা ঘটছে যেটা পাবলিকলি ফেসবুকে দিয়ে জানানো সম্ভব হয়, জানাও সম্ভব হয়, জানানোও সম্ভব হয়। সব কিছু তো ফেসবুকে ছেড়ে দেওয়া যায় না, তাই না? কিছু বিষয় আছে, ইনডোর কিছু বিষয় আছে, তখন কী হবে? তাহলে প্রতিনিধি থাকলে, বার্তাবাহক থাকলে, বার্তা প্রেরক থাকলে যেটা হয় যে মুহূর্তের ঘটনা মুহূর্তে আমরা জেনে যাই। আর আমরা যেই জেনে যাই আমরা পারদপক্ষে 1 মিনিটও আমরা বিলম্ব করি, মোবাইলিং করে হোক, অন্যভাবে নেটওয়ার্কিং করে হোক, ফিজিক্যালি গিয়ে হোক, হ্যাঁ, আমরা সেটাকে কন্ট্রোল করার অর্থাৎ সেটাকে একটা সলিউশনে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা তখন থেকেই করি। এমন ঘটনা ঘটে যায় 5 মিনিট আগে বার্তা দিলে 5 মিনিটের ক্ষতি কম হবে, এমন কিছু ঘটে এটা 5 মিনিটের মধ্যে জানানো দরকার, সেটা যখন 5 দিন করে খবরটা যায় তখন সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমন কিছু বিষয় আছে। আমি যদি আরও একেবারে উপমা দিয়ে বলি, ধরেন আগুন লাগলো, আমি আগুন লাগার কথা বলছি না, গুরুত্বটা আর্জেন্সিটা বোঝাচ্ছি যে দ্রুত খবর দেয়া নেওয়ার গুরুত্বটা কতটা নেই। ধরেন কোথাও আগুন লেগেছে, ফায়ার ব্রিগেড যদি সেটা ঘটনা ঘটার সাথে সাথে জানতে পারে, তারা দ্রুত মুভ করে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ নিতে পারে, তখন হবে এক ধরনের ক্ষতি। আবার যদি ফায়ার ব্রিগেডকে আধা ঘন্টা পরে জানানো হয়, 30 মিনিট 20 মিনিট পরে জানানো হয়, তখন হবে আরেক ধরনের ক্ষতি। એટલે দিন শেষে ক্ষতিটা কার বেশি হয়? ফায়ার ব্রিগেডের বেশি হয় না, যেখানে আগুন লেগেছে সেখানে ক্ষতিতে বেশি। আমাদের মাঝেও এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ হয়ে যায়। যত সেকেন্ড দেরি হচ্ছে, যত মিনিট দেরি হচ্ছে, যত ঘন্টা দেরি হচ্ছে, ওদিকে সমস্যাটা তত বাড়ছে বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তো সেখানে সেই ক্ষেত্রে আমরা মনে করেছি যে যখনকার ঘটনা ইনস্ট্যান্টলি তখনই পেতে হলে, জানাজানি হতে হলে
এবং ঘটনার বিশ্বস্ততা থাকতে হলে মানে সূত্রের তাহলে নিজস্ব প্রতিনিধি থাকাটা জরুরি। জরুরি না? যদি জরুরি না হতো, আমি যদি সংবাদপত্রের কথা বলি, গণমাধ্যম আর সংবাদ মাধ্যম, পত্রিকা বলেন, চ্যানেল বলেন, যদি কোনোখান থেকে খবর পেয়ে সে খবর ছেপে দেওয়ার মতো হতো, তাহলে প্রত্যেকটা জেলায়, উপজেলায়, গ্রামে, মহল্লায় প্রতিনিধি লাগে কেন? নিজস্ব প্রতিনিধি লাগে কেন? হাজার জনে বললে সেটা এক জিনিস, সেটা হুট করে চ্যানেল ধরে ফেলবে না, সেটা হুট করে প্রিন্ট মিডিয়া ধরে ফেলবে না, অনলাইন ধরে ফেলবে না। হাজার জনের মাঝে তাদের যে প্রতিনিধি আছে, যার উপর তারা নির্ভর করে, যার মধ্যে জবাবদিহিতা থাকবে, ভুল খবর দিলে ভুল এটার দায় যে নেবে, যে তার সাথে, যার সাথে তাদের যোগাযোগ সম্পর্ক, সেই যখন খবরটা পাঠায় তখন এই খবরটা গুরুত্ব পায়। আর না যে তো টাকা পয়সা খরচ করে প্রতিটি মিডিয়া, চ্যানেল, পত্রিকা, প্রত্যেকটা জেলায়, উপজেলায় প্রতিনিধি রাখার তো কোনো দরকার ছিল না। ছিল কি? ছিল না তো। কারণ এই একটা জায়গাতে বিশ্বাসটা রাখতে হবে যে ওইটাই আমার বিশ্বস্ত জায়গা, যেখান থেকে, যে সোর্স থেকে আমি খবর পাচ্ছি, এটার উপরে স্টেপ নেওয়া যাবে, এটাকে গুরুত্ব দেওয়া যাবে, তাই না? তো সেরকম আমরা তো মনে করি আমাদেরটা আরও বেশি স্পর্শকাতর, যেহেতু আমরা একটা নির্দিষ্ট কমিউনিটি নিয়ে, তাদের সুবিধা অসুবিধাগুলো নিয়ে, বিশেষ করে প্রবলেমসগুলো নিয়ে আমরা কাজ করি। তো আমাদের যেটা তথ্যের সোর্স, সেটা আরও অথেন্টিক হতে হবে, আরও বেশি ডিপেন্ডেবল হতে হবে, আরও নির্ভরশীল হতে হবে। তো সেই জায়গায় বলেন, প্রত্যেকটা এলাকায়, পাড়ায়, মহল্লায় আমাদের সোর্স থাকা উচিত কিনা? থাকা উচিত। এবং কার সাথে থাকা উচিত? যে পাড়াতে, যেখানেই পাড়া আছে, যেখানে মানুষের বসতি আছে, বন্ধু সম্প্রদায়, তাদের সাথে থাকা উচিত, তাই না? তাদের সাথেই তো তাদের একটা সোর্স থাকা উচিত, ইনফরমেশনের জন্য একটা তথ্যের উৎস থাকা উচিত। তো সেটা আমরা করার জন্যে আমরা পুরো 1 বছর 18 সাল চষে দিয়েছি, কতবার এসেছি নন্দন, এবং এখানে যে রাখাইন পাড়াগুলো আছে সবগুলোতে আমরা নেটওয়ার্ক চালিয়েছি। তারা সবাই হ্যাঁ বলেছে, কিন্তু দায়িত্ব কেউ নেয়নি পালন করে। আমরা তাদের কি বলেছি, এবং যে আপনাদের ওখানে যদি প্রয়োজন হয় মনে করেন, নিজেদের সুবিধা অসুবিধাগুলো একটু জানার জন্যে, জানানোর জন্যে আপনারা 10-11 জন মানুষ এক হয়ে থাকে। তো আমরা এমনকি আহামরি ভারী কিছু বলেছি, আজকে এখানে কতজন হবে? আজকে এখানে না হলে 50 জন হবে না? তো যেখানে 50 জন সমস্যা হলে আসতে পারেন, সেখানে সমস্যা হবার আগে প্রিভেন্টিভ, প্রতিরোধমূলক, পূর্ব সতর্কতামূলক, সেখানে 10 জন কেন আগে থেকে এক হতে পারে না? আমার বক্তব্যটা, আমার দুঃখটা হয়ে যাবে, যখন আমাদের কোনো সমস্যা হবে আমরা 100 জন আমরা বের হতে পারি। আমি বারণ করেছি, নাইলে এখান থেকে এক গাড়ি যেতে বললে এক গাড়ি যেত না। আমার বারণ করার পরেও একটা টিম চলে গেছে, আমাকে সেখানে গিয়ে জানানো হচ্ছে, তখন আমি বাইরে ছিলাম। আমি ওনাদেরকে নাম্বার দিয়ে কথাবার্তা বলে তারপর ওনাদেরকে বলেছি আপনারা যান, আমাদেরকে তো যদি যায় তাহলে তো আমাদেরকে ওখানেই দিতে হবে, এখানে বসে বসে আলাপ করে তো সমাধান হবে না। আমি এই কথাটা বলছি এই কারণে, আমার যখন দরকার হবে তখন আমি একেবারে যেখানে যখন যতজন যেতে হয় গেলাম ছুটে, আর যখন মনে করছি না দরকার নাই, তাইলে আমি পাড়ার মধ্যে 10টা মানুষ এক হয়ে আমরা থাকতে পারবো না। এখন আপনারা বলেন এটা কতটা যুক্তি, এটা কতটা সামাজিক, এটা এইরকম দৃষ্টিভঙ্গি কতটা মানবিক? আপনারা এটা ঠিক চিন্তাভাবনা মনে করেন কিনা জানি না, আমার মতে এটা একদম ঠিক চিন্তাভাবনা না। আমরা বলছি না মদিরচড়ার রাখাইন যারা আছেন, পূর্ব কক্সবাজার জেলার বৌদ্ধদের জন্য কাজ করবেন, তাদের জন্য মাথা ব্যথা করবেন, তাদের সমস্যাকে নিজের সমস্যা মনে করবেন, আমরা সেটা বলছি না।
আমরা বলছি যে মুদির চোরাই যারা আছে তারা তাদের মধ্যে একটা যোগসূত্র থাকুক, তাদের মধ্যে যদি কোনো সমস্যা আদি হয় তারা যাতে সেটা নিয়ে এক থাকে, এবং তাদের সাথে আমরা আরও শতজন আছি, আমরা সবাই মিলে সমস্যার সমাধানটা করব। এখানে আমাদের আবেদন নিবেদনের ভুলটা কোথায় ছিল? আমাদের ওখানে চাওয়াটা বেশি কোথায় ছিল না তো এখন আমরা সেটা যেখানে করতে পারিনি, একটা সময় আমরা দৌড়তে আমরা অনেকটা পরে মনে করলাম গত বছর থেকে না, এভাবে তো আমরা সমাজকে জাগাতে পারব। আমরা কি কারণে কিছু মানুষ এক হয়েছি, সুরক্ষা পরিশোধ করেছি, এটা যদি সমাজ না বুঝে, আগে যদি এটা তাদেরকে না বুঝায়, বুঝতে না পারে, তাইলে আমরা যতই সমাজ মানুষে আমরা ঐক্য গড়ে তুলতে চাই না কেন, এটা কিছুই হবে না, কিছুই হবে না। কীরকম 17 সাল থেকে গত বছরের আগ পর্যন্ত দীর্ঘ সময় গেছে, প্রয়োজন মনে করুক আর নাই করুক, যেখান থেকে খবর এসেছে আমরা বায়ুবেগে ছুটে গেছি, দিন রাত এক করে ঝুঁকি নিয়ে কাজ করে সলিউশন দিয়ে আমরা ফিরেছি। এমন ঘটনা ঘটেছে যে এলাকায় এত বড় ঘটনা ঘটেছে, আমরা কাজ করেছি, সেই এলাকার ম্যাক্সিমাম মানুষও জানে না, গুলি কয়েক মানুষ ছাড়া পাড়ার মানুষও জানে না যে এখানে এরকম একটা ঘটনা ঘটেছিল। একজনের বাড়ি করে হামলা হয়েছিল, তার ভূমি নিয়ে জমি নিয়ে বেদখলের চেষ্টা হয়েছিল, আক্রমণ হয়েছিল। পাড়ার ওই পরিবারের একটা মেয়ে ঘর পালিয়ে গেছে, একটা ছেলে ঘর পালিয়ে গেছে। ওরকম কিছু ঘটনা ঘটছে, পাড়ার অর্ধেক মানুষ জানে না, কিন্তু আমরা এসে দিন রাত এক করে কাজ করে এটা সমাধান দিয়ে চলে গেছি। এখন বলেন, এটা কি কোনো কাজের কথা হলো? এরকম করে কোনো সমাজ সেফ থাকবে? কোনো পরিবার নিরাপদ থাকবে? সমাজে থাকবে না। তখন আমরা আমাদের পরিষদের আমরা যারা সিদ্ধান্ত নিই, নীতি নির্ধারণ করি, আমরা বসে বিশেষ করে হাউস থেকে একটা প্রস্তাব আসছে যে এভাবে হবে না, আমাদের আরেকটা পরিস্থিতি যেতে হবে। এটা বিশেষ করে সমাজকে টোকা দেওয়ার জন্য কি প্রস্তাব আসলো, যে সমস্ত এলাকায় বৌদ্ধ সুরক্ষা পরিষদের কোনো প্রতিনিধিত্ব নাই, সেখানে সেই এলাকায় যদি প্রয়োজন হয়, কোনো ঘটনা আদি হয়, সুরক্ষা পরিষদ সেখানে কার্যক্রম চালাবে না। এটা দীর্ঘ 7 বছর পরে এসে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি, এটা অভিমান থেকে। অভিমানের কথাও যদি বাদ দিই, এটা সমাজকে জাগানোর জন্য। কীরকম? কারণ সমস্যা শুধু জীবনে একবার ঘটবে, সেখানে একবার ঘটেছে তাও তো না। সেখানে একটা সমস্যার সমাধান হয়ে গেলে আরেকটা পরিবারে হতে পারে, আরেকটা মানুষের জীবনে হতে পারে, সমস্যার তো শেষ নাই। তো বারে বারে যদি এমন হয়, সমাজ যদি না জাগে, কিছু মানুষ যদি ইউনাইটেড না হয়, ছোট সমস্যারও তো সমাধান করা যাবে না। আর নিজের পাড়ায় নিজের সমাজে সমস্যা তৈরি হচ্ছে, আগ্রাসন হচ্ছে, বেদখল হচ্ছে, নানান কিছু হচ্ছে, নিজেদের কোনো হুঁশ নাই, নিজেদের মধ্যেও ন্যূনতম কোনো একতা নাই। কক্সবাজার থেকে, রামু থেকে বা অন্য জায়গা থেকে এসে এরা সমাধান দিয়ে যাবে, এভাবে কি চলে? এভাবে কি একটা সমাজ টিকে থাকে? আপনাদের বেলায় বলেন, আপনাদের কি ছিল না, এখন কি আছে দেখেন তো। এখন তো সম্পূর্ণ অস্তিত্ব নিয়ে টানাটানি। কে না জানে ইতিহাস সচেতন মানুষ মাত্রে, কে না জানে কক্সবাজারের ইতিহাস, রাখাইনের ইতিহাস, কক্সবাজারের ইতিহাস, রাখাইন সংস্কৃতি বলেন, আধিপত্য বলেন, ক্ষমতা বলেন, ভূসম্পত্তি বলেন, এগুলো তো তাদেরই ইতিহাস। 50 বছর পিছিয়ে যান, এখানে সবগুলো তো তাদেরই রাজত্ব ছিল, সফল ছিল। বিশেষ করে মহেশখালীর মতো জায়গায়, এগুলো তো রাখাইনদের ঘাঁটি। আজকে কি আছে দেখেন তো, ইট একেবারে দেয়ালে লেগে গেছে না? ইট দেয়ালে লেগে যাওয়ার পরে এখন আপনাদের খুশ হয়েছে, তাও ভালো, কিন্তু এটা ক্ষণিকের জন্য হলে হবে না। এখন শ্মশান নিয়ে ঝামেলা হয়েছে, আমরা এখন একটু নড়াচড়া করলাম, যেই এটা সমাধান হবে, কারোর সাথে কারো আর কোনো কিছু যোগাযোগ করবে না।
এভাবে হলে শুধু আপনারাই কেন, কোনো সম্প্রদায়, কোনো জাতিসত্তা এমন পরিস্থিতির মধ্যে টিকে থাকতে পারে। তা আমরা সমস্যার সমাধান করব, চেষ্টা করব, এটার পূর্ণ আন্তরিকতা নিয়ে যেমন এসেছি। দু চার কথা আপনাদেরকে বলা দরকার, যেহেতু কিছু মানুষ আছে এখানে আপনারা এসেছেন, আমরা এটা মনে করেছি বা আমাদেরকে বলা হয়েছে, আপনাদেরকে এই দু চারটা কথাও বলার দরকার আছে মনে করে আমরা কথা বলছি। আমরা কী করেছি সেগুলো আমরা বলতে যাচ্ছি না, বা আমরা সেগুলা বলার জন্য একেবারে খুব উদ্গ্রীব না, খুব উৎসাহী না। আমরা শুধু এই বার্তাটা এখানে দিয়ে যেতে চাই আজকে। আগে যা হয়েছে হয়েছে, আপনারা 35 বাড়ি হলে একজন করে হলে 35 জন হয়, দুজন করে হলে 70 জন হয়, প্রতি বাড়িতে যদি 4 থেকে 5 জন হয় তাইলে তো শতাধিক মানুষ আছে না। 100 পরিবার, 100 জন মানুষ যেখানে বাস করে সেখানে একটা পরিবেশ লাগবে, নিরাপত্তা লাগবে, মুক্ত বায়ু নেওয়ার ছাড়ার মতো একটা অবস্থা থাকতে হবে, ঠিক না? এটা আছে কি না এটা নিজেদের ভাবতে হবে। যদি না থাকে তাহলে কীভাবে চলবে বাকি জীবন? আপনার সাথে সব কিছু শেষ হয়ে গেছে এমন নয়। আপনি যাদের রেখে যাচ্ছেন ছেলে মেয়ে, তাদের জন্য কি পরিবেশটা আপনি রেখে গেছেন? আপনি মনে করছেন আপনি তাদের জন্য বাড়ি রেখেছেন, বিটে রেখেছেন, জমি রেখেছেন, তা আপনার পরে এটা টিকে থাকবে তো? আপনার সন্তান এটা টিকাতে পারবে তো? আপনি তাদেরকে জমি জমা যাই দিয়েছেন সব দিয়েছেন, একশোর বিশেষে লেখাপড়াও করাচ্ছেন, কিন্তু টিকে থাকতে কি করে সে বিদ্যা তাদেরকে শিখিয়েছেন কিনা, সে শিক্ষা তাদেরকে দিয়েছেন কিনা? সবাইকে নিয়ে ভালো করে বাঁচতে হলে নিজেদের মধ্যে ন্যূনতম একটা যোগ্যতা থাকতে হবে, এটা তাদের শিক্ষা দিয়েছেন কিনা। এসব যদি না করে যান তাহলে ধরে নিতে পারবেন আপনি যাওয়ার পরে আপনার সব কিছু শেষ। শুধু তা না, আপনার যে প্রজন্ম এরা কতক্ষণ টিকে থাকতে পারবে এভাবে লড়াই করে করে, হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে এখন থেকে। আজকে যেদিকে চোখ যায় দু চোখ যায়, যেখানে শুধু রাখাইন ছিল সেখানে পুরো মহেশখালী মিলে কত পরিবার রাখাইন হবে এখন? তা আজকে এই পরিস্থিতি যে হলো, আগামী 20 বছর পরে কি হবে? মুরব্বীরা তো বলে এবং শিক্ষকেরা তো বলে যাই দিন ভালো আসে দিন আরো খারাপ হবে, এটা তো মিথ্যা না। তাইলে আপনি যেভাবে টিকে থেকেছেন আপনার প্রজন্ম সেভাবে টিকে থাকতে পারবে কিনা? তো এইসব যদি এখন থেকে আপনারা না ভাবেন, যেটা আপনার শত বছরের পরম্পরা, যেটা আপনার, সেটা যদি আপনার হয়ে না থাকে, এখান থেকে উচ্ছেদ হওয়ার পরে নতুন করে কোথায় গিয়ে দাঁড়াবেন? নতুন করে আবার কোথায় আপনি নিজের করে নেবেন? শুধু আছে কিনা? এটা 200 বছর থাকার পরেও নিজের হতে পারবো না, আবার নতুন করে আবার 200 বছরের ইতিহাস তৈরি করতে যাবেন কোন সাহসে? কোথায় গিয়ে হজম হবে? ভাবার বিষয়টা, ভাবার বিষয় তো। 200 বছর ধরে যেখানে আছেন বংশ পরম্পরা, সেটা এখনো নিজের হলো না, সেটা নিয়ে টানাটানি, তাইলে একেবারে একরের পর একর জায়গা পড়ে আছে অন্য জায়গায়, সেটা তো এক চিন্তা আপনার নয়। যেখানে আপনার জন্ম বেড়ে ওঠা পরম্পরা যেখানে ছিল সেটাই আপনার। দুনিয়া শুদ্ধ যা আছে দেখতে পাচ্ছেন সেখানে এক চিন্তাও আপনার নয়, এক হাতও আপনার নয়, যেটা আপনার আছে সেটাই আপনার। এখন সেটা যদি রক্ষা না হয় যাবেন কোথায়? এই কথাগুলো যদি না ভাবে হয়ে যেতে 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 এই প্রান্তে আসার পরে যদি এই কথাগুলো না ভাবেন, শুধু দুটো খেলাম, তারপর নিজের মতো করে বাঁচলাম বা লেখাপড়া করলাম, আমি ভালো থাকলাম, এভাবে যদি আমরা যার যার মতো সেলফ সেন্টারিক আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা নিয়ে যদি আমরা বাঁচি,
শেষ পর্যন্ত কিন্তু কারো ভালো হবে না, হয়নি কখনো। এখানে আপনারা এগুলো যে বুঝেন না এমন নয়, এখানে সচেতন মানুষ আপনারা কম বেশি সবাই। এরপরও বলছি এই কারণে, আপনারা যদি এখনও সেরকম চিন্তাভাবনা করতে না পারেন, তাহলে আজকে থেকে আপনারা ভাবেন, যে বিশেষ করে কোথায় আছেন। একেবারে আমার তো এখন মনে মনে দিয়ে একেবারে এই ধরেন কোনো একটা মাছের একেবারে পেটের ভেতরে এমন পরিস্থিতিতে কী করে নিজে টিকবেন, সমাজ টিকবে, বিহার ধর্ম, জাতিসত্তা, নিজের প্রজন্ম, বংশধর, ছেলে মেয়ে কী করে এরা নিরাপদ থাকবে আগামীতে। হ্যাঁ, আপনি থাকবেন না সেটা শেষ কথা নয়, আপনার তো ছাপ থেকে যাবে সমাজে, আপনার তো রক্ত থেকে যাবে, আপনার তো বংশধর থেকে যাবে, এরা কী করবে? তো এই যে তাদের একটা তুলনামূলকভাবে বাঁচার একটা সুযোগ করে পরিবেশ দিয়ে যাওয়ার চিন্তা, এটা আপনারা যদি না করেন, এখন যে পরিস্থিতি সুযোগ আছে সেটা পরবর্তী জেনারেশন তারা সেটা পাবে। সে কারণে বলছি, যারা শুধু এটা ভাবছেন যে তাদের জন্য কিছু না কিছু সম্পদ করে যেতে হবে, রেখে যেতে হবে, একই সাথে এটাও ভাবেন যে তাদের জন্য একটা নিরাপদ সমাজও রেখে যেতে হবে, নাকি কিছুই থাকবে না, কারো থাকবে না। তো আমি এই সমস্ত কথাগুলো একটু বললাম আজকে, কারণ আমরা এখানে আগেও আসিনি। আমরা শুধু ওই চেতনাটা জাগাতে চাচ্ছি যে আমরা এখন যে অবস্থায় আছি সেটা ঠিক কিনা, না আমাদের আরও নড়ে চড়ে বসার প্রয়োজন আছে, সেটা একটু ওই তাগাদ দেওয়ার জন্য, মূলত নাড়া দেওয়ার জন্য কথাগুলো বলা। তো আজকে আমরা আর বেশি কিছু কথা বলবো না। আমরা এটাও বলতে পারছি না যে আমাদেরকে আর আসতে হবে না, কারণ সমস্যা যে হুট করে হাত দিলে একবারে সমাধান হয়ে যায় তাও না। একই সাথে এটাও ঠিক যে এটা আমাদের জন্য খুবই টাফ, যে আমরা চাইলেই কালকে আবার ছুটে আসলাম, সেটাও না। এটা আপনাদের দ্বারাও সম্ভব না, আমাদের দ্বারাও সম্ভব না। আশেপাশের হলে যেটা হয় সবসময় নজরদারিতে থাকে, সবসময় টাচিংয়ে থাকে, কাজ করতে সুবিধা হয়। কিন্তু যখন রামু থেকে, কক্সবাজার থেকে যখন মদিনছড়ার মতো একটা এলাকায় আসতে হয়, সেখানে তার প্রতিদিন আসা সম্ভব না। কিন্তু আপনারা তো প্রতিদিন আছেন, এমন একটা পরিবেশ তৈরি করতে হবে এখানে আপনারা থাকা, আমরা থাকা বিঘ্নে কিছু না। আমরা আসলে যা হতো সেটা যাতে আপনাদের মাধ্যমে হয়, এরকম একটা ব্রিজ হতে হবে। কেন আপনারা শিক্ষা নেন না? আমি শুধু দেখছিলাম আস্তে আস্তে ছোটো বড় কতগুলো ব্রিজ পার হয়ে এখানে এসেছি। আমি শুধু দেখছিলাম পাশে বসে, ক্লাসের পাশে বসে গাড়িতে, ছোট বড় অসংখ্য ব্রিজ পার হয়ে এসেছি। আপনারা পার হন না, আপনারা এখান থেকে শিক্ষা পান না। আমি তো শিক্ষা নিচ্ছিলাম যে দুটো জায়গাকে একটা ব্রিজ কীভাবে বন্ধন করেছে, যেখানে যাওয়া যায় না সেই জায়গাতে যাওয়ার গমনযোগ্য করে দিয়েছে ব্রিজগুলো। কোথাও ছোট ব্রিজ, কোথাও বড় ব্রিজ। এই ব্রিজগুলো কী করেছে? যোগাযোগটাকে সহজ করে দিয়েছে, গমনের অযোগ্য জায়গাগুলোকে গমনযোগ্য করে দিয়েছে, বিচ্ছিন্নতাকে এক করে দিয়েছে। কি সুন্দর শিক্ষা ওখানে। আপনারা ওখান থেকে তো শিক্ষা নিতে পারেন যে ব্রিজগুলো আসলে আমাদেরকে কী শিক্ষা দেয়। আমরা মানুষ হয়ে কেন এই সেতুটা রচনা করতে পারছি না? আমরা এইরকম একটা সেতু তৈরি করতে যাচ্ছি সমাজে, এটাই বিল্ড আপ করতে চাচ্ছি। যেখানে থাকবো, বড়ুয়া, মারমাও, রাখাইন, চাকমা, তঞ্জঙ্গা, যাই হোক, দিন শেষে সবাই বৌদ্ধ, একই ধর্মের অনুসারী, সবাই নির্বাণতা পাচ্ছায় উক্তু বলে, সবার ধর্ম একই বিশ্বাসে, সবাই একই পরলোক বিশ্বাস করে। মাঝখানে পড়ে রইল ভাষা, সংস্কৃতি এবং জায়গা। কেউ ওখানে আছে তো কেউ ওখানে আছে। এটা তো দুনিয়ার দেশে দেশে বৈচিত্র্যতা আছে, শুধু এখানে না। কিন্তু দিন শেষে তো সবাই বৌদ্ধ। এটা কেন আমরা বুঝি না? আমাদের সমস্যাও একটু, আমাদের উপরে যে আঘাতগুলো আসে সময়ে সময়ে, এগুলোও একটু, ঠিক না? তো আমরা নিজেদের স্বার্থে, নিজেদের টিকে থাকার স্বার্থে, ধর্মীয় স্বার্থ রক্ষার স্বার্থে আমরা কেন একই প্ল্যাটফর্মে যেতে পারি না?
এই একই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে সেতুটা দরকার, এই বন্ধু সুরক্ষা পরিষদ এক কথায় সেই ব্রিজটা, যে সেতুটা ব্যবহার করে সম্প্রদায়গত যে বিভেদ রাখা, ইনি বড়ুয়া, ইনি চাকমা, ইনি মারমা, ইনি রাখায়, এটা ভেদ করে সবাই একটা প্ল্যাটফর্মে গিয়ে একই ছাতার নিচে একটা স্বস্তি নেওয়া, যেখানে বসে আমরা সবার ভালোর জন্য কি করতে পারি। এটাই আমাদের এর বাইরে কোথাও কি কখনো দেখেছেন যে আমরা এর বাইরে কিছু চেয়েছি সমাজ থেকে? আমাদের সামর্থ্য, আমাদের স্বার্থ সীমিত হলেও আমরা সবসময় প্রতিষ্ঠাকাল থেকে কিছু করার চেষ্টা করেছি। সেখান থেকে 50 ভাগের 1 ভাগ ইদানিংকালে মিডিয়ায় আসে, কিন্তু আমাদের বাকি 50 ভাগ আমরা মিডিয়াতে আনিনি, কাজ কিন্তু আমরা কম করিনি। তো আমরা তো শুধু ওইটাই করেছি, এবং আমরা বারবার চাচ্ছি যে আমরা কিছু মানুষ যতই হামাগুড়ি গড়াগড়ি দিই না কেন, যাদের জন্য আমরা করবো স্ব জায়গার মধ্যে কিছু মানুষ যদি এক হয়ে না যায়। আমি বলছি না এখানে 35 বাড়িকে আপনি এক করে ফেলতে পারবেন, এটা আমরা কখনো আমরা একটু আশাও করি না। 35 বাড়ি সবাই সমমনা হবে, এটা আমরা কখনো আশা করি না, আপনিও করতে পারবেন না। 35 পরিবারকে সমাজ সেবাই পাবেন, ধর্মীয় স্বার্থ রক্ষাই পাবেন, মানবিক কাজে পাবেন, এটাও আশা করতে পারবেন না। কিন্তু এটুকু তো আশা করতে পারি, 35 পরিবারের মধ্যে 10 জন তো 10টা পরিবার তো থাকবে, যারা 35 পরিবারের কথা ভাববে, ভালো মন্দ নিয়ে চিন্তা করবে। এটা যদি না হয় কি করে একটা জাতিসত্তা টিকে থাকবে বলে? থাকার তো কথা না। তো এখনও আমাদের একই বার্তা আজকে আমরা দিয়ে যাই, সেটা হচ্ছে যদি নিজেদের প্রয়োজন আছে মনে করে, আপনারা আজকে যেমন বসেছেন এরকম সম্ভাবনায় কিছু মানুষ, নারী পুরুষ, আপনারা তারাও সমাজের অর্ধেক অংশীদার। পরিবার রক্ষায় তাদের ভূমিকা যেমন অগ্রণী না হলেও সমানে সমান পুরুষের মতো। ধর্মের ক্ষেত্রে দেখেন তো সমাজ রক্ষায় বলে, ধর্মীয় স্বার্থ রক্ষায় বলে, এদের বাদ দিয়ে ভাবনা করবে কী করে, চিন্তা করবেন কী করে? আমরা পুরুষেরা যদি বারবার উঠে ভাবি যে সমাজ রক্ষায়, জাতি, ধর্মীয় স্বার্থ, সম্প্রদায়, জাতিসত্তা রক্ষায় পুরুষেরাই বেস্ট, সেটাও ভুল করবে। তার উপর এখানে মানুষ সেরকম বেশি নাই। এখানে যারা আছে নারী পুরুষ সবাই মিলে সবাইকে এক প্ল্যাটফর্মে এসে জাতিসত্তার অস্তিত্ব রক্ষা, ধর্মীয় স্বার্থ, সমাজের স্বার্থ রক্ষায় কী করা যায় কাজ করতে হবে। ঘরে বাইরে নারী পুরুষ উভয়কে ভূমিকা রাখতে হবে, এটা কিন্তু বাস্তবতা। তো সেই কারণে আজকে পরে আপনারা, হ্যাঁ আমি শুনেছি আপনারা এখানে অনেকে থাকেন না, আপনারা নানান জায়গাতে থাকেন বটে, আপনার শেকড় তো এখানে, ফিরতে হবে। আপনি এখন না ফিরেন, ড্যাডবডিতে ফিরে এখানে গ্রামে, দুনিয়ার যে পিঠেই থাকে তার ড্যাডবডিটাও বলে কিন্তু গ্রামে চলে আসে, এইরকম একটা ব্যাপার আছে। শেকড়কে তো স্বীকার করা যায় না। তাইলে যে যেখানে থাকেন ঘন ঘন না পারলে আমার একটা প্রস্তাব, পরামর্শ, মাসে একবার অন্তত যে যেখানে থাকেন মাসে একবার বন্ধ ধরে এসে বসবেন আপনারা। প্রথমে সেটা 10 জন হবে, আপনাদের কার্যক্রম চিন্তা চেতনা ভালো থাকলে সেখানে 20 জন হবে, 20 জন থেকে 30 জন হবে, এরকম করে বাড়বে। শুরুই যদি না করেন শূন্যতে থেকে যাবেন, এটা আমার প্রস্তাব। এবং আমার অনেক অভিজ্ঞতা থেকে বলছি যে যেখানে থাকে নিজের জাতি, সমাজ, গুত্র এলাকা, গ্রামের প্রতি একটা দায়িত্ব আছে, এটা বুঝে মাসে একবার হলে আপনারা আসেন, চা নাস্তা খেতে খেতে ঘন্টা দিয়ে কাটিয়ে যাবেন। আত্মীয় স্বজনের সাথেও দেখা হলো, সমাজেরও খবর নেওয়া হলো, সবার সাথে সবার একটা ভ্রাতৃত্ববোধ আরও জাগ্রত হলো। আর যারা আপনাদের উপর সবসময় আপনাদের উপর আগ্রাসন চালাতে যায়, আপনারা কম দুর্বল এই ভেবে চিন্তা ভাবনা করে আপনাদেরগুলা বুকলো বলে নিতে চায়, তারা ছেড়ে নিতে চায়, নিপীড়ন করতে চায়, এরাও একটা মেসেজ পাবে যে এরা এক। আমি আস্তে আস্তে গাড়িতে বলছিলাম, যে কথা বলে শেষ করছি, একটা সমাজে 10 জন কোটিপতি, 10 জন কোটিপতি থাকলে তাদের উপকার সমাজ নাও পেতে পারে। মনে রাখবেন, 10 জন কোটিপতি কোনো পাড়ায় সমাজে যদি থাকে, সেই পাড়ার সমাজ
তাদের কোনো উপকার নাও পেতে পারে, কিন্তু একটা পাড়ায় যদি 10 জন মানুষ সৎ উদ্দেশ্যে এক হয়ে থাকে, তাদের থেকে অনেক উপকার সেই সমাজ পেতে পারে। বলেন কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমি এক কথাটাকে এত গুরুত্ব দিয়ে দেখি, এবং এটা আমার মন গড়া কথা না, এটা আমার পর্যবেক্ষণ কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি। চিন্তা করে দেখেন কত গুরুত্বপূর্ণ বিষয়। তো সে এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে যদি আপনি এড়িয়ে চলতে চান, আপনি যতটা ভালো থাকার কথা ততটা ভালো থাকতে পারবেন না। এই বিষয়গুলো একটু মাথায় নেবেন। আর নিজে খেয়ে পরে ভালোভাবে বেঁচে থাকাটা শেষ কথা নয়, তার উপরে তাও যদি হয় আমার বৌদ্ধ ধর্মের অনুসারী, তো সেটা যদি মনে করেন যে আমি এবং আমার পরিবার নিয়ে আমি ভালো আছি, আমি ভালো থাকবো, এর বাইরে কোনো জগৎ নাই, তাহলে আপনি জগতের সকল প্রাণী সুখী হোক এটা বলা বন্ধ করে দেন। এটা প্রতারণা, এটা ধর্মের সাথে চিটিং করা। চিটিং করা না। আপনি নিজের বাইরে কিছু ভাবতে পারবেন না, বুঝবেন না, নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝেন না, আবার এই সকাল সন্ধ্যা বুদ্ধের সামনে বলবেন জগতের সকল প্রাণী সুখী হোক। কী করে সুখী হবে? কাজ না করলে কি করে সুখী হবে? তাহলে এগুলো বলা বন্ধ করে দেন। এই জন্য এখন জগতের সকল প্রাণী সুখী হোক বললে অন্যরা আমাদেরকে ব্যক্তি কাটে, এটাকে আমরা লুকাসারও বানিয়ে ফেলেছি। বুদ্ধ আসলে সে কারণে বলে নাই, বুদ্ধ সত্য সবার মঙ্গল চেয়েছে কাজ দিয়ে, দেয় নাই? কাজ দিয়ে সবার মঙ্গল করেছে, সুখী করার চেষ্টা করেছে, সেই কারণে তিনি সবার সুখ পাইতে পেরেছে। আমি আপনি কি করি? তো সে কারণে আমাদের আপনাদেরকেও কিছু করতে হবে, কাজকর্ম কিছু করে মানুষের জন্য। তারপরেই যদি মনে করেন যে না আপনি ঠিকঠাক এই জগতের সকল প্রাণী বলার যোগ্যতা আপনার আছে, হ্যাঁ সময় ফুরিয়ে গেছে সে কারণে আর বলতে পারি, ওটা সত্যিকারের বৌদ্ধ হওয়া। আমি ভালো থাকবো, তার পাশাপাশি আরো 10 জনকে ভালো রাখার জন্য চেষ্টা করব, এটাই প্রকৃত বৌদ্ধদের, এটাও লক্ষণ, শিক্ষা। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এগুলো আমরা বারে বারে বলার জন্য তো আসবো না, আপনারাও আসবেন না। আজকে প্রয়োজন মনে করেছে, হয়তো সবাই এসে বসেছেন, কালকে যে আবার আপনারা আসবেন বা আসতে পারবেন মন চাইবে এত আগ্রহ থাকবে তাও না, ঠিক না? তো সেই কারণে একটু ভাববেন, ভেবেচিন্তে আপনারা আজকের পর থেকে নিজেরা একটা নিজের ডিসিশন নেবেন। আর আমরা এখান থেকে ওই জায়গাটা তো দেখবো, দেখে থেকে তারপরে লাস্ট জায়গা থেকে বুঝে নিয়ে যাচ্ছি। তো এটা কী করতে হবে না হবে, কীভাবে এগোতে হবে, এটা আমরা ঠিক করবো। আপনাদের কাছে যেটা আমাদের বার্তা থাকবে, নিবেদন থাকবে, যে ইউনিটিটা আপনারা আজকে দেখাচ্ছেন এটা যাতে শেষ পর্যন্ত থাকে। 35 পরিবারের একতা, এটা ধরে রাখতে পারলে 35,000 মানুষের ভূমিকা রাখতে পারবে। বুঝতে পারছেন? এই জিনিসটা যাতে আপনাদের মধ্যে থাকে। আমরা চগুলদন্ডিতে এত বড় শ্মশান, দীর্ঘ বছরের সমস্যা সমাধান আমরা করেছি, এটা সত্য। বাট চগুলদন্ডিবাসীর যে নারী পুরুষ নির্বিশেষে সবার যে একতা আগ্রহ, এটা না থাকলে হতো না। এখন একই কথা এখানেও বলি, আমরা যাই করি না কেন আপনাদের মধ্যে যদি একতাটা না থাকে খুব বেশি কাজে যাবে না। তো এই অনুরোধ রেখে আজকে আমি আর বেশি কিছু না বলে আবারও আমি আপনাদের এখানে এসে একটি অনুভব করছি, আনন্দ প্রকাশ করছি এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, হাত থেকে বন্দনা জানাচ্ছি। তো আমি আপনাদের ওইটা অনুরোধ করবো, সময় একটু খাবো আমি, আপনারা তো খাবেন না, আপনারা এখানে আপনারা বসেন, আলোচনা চালিয়ে যাবেন। যে আমার সাথে এখানে আরও বৌদ্ধ সুরক্ষা পরিষদ রামু উপজেলা শাখার সভাপতি, সাবেক এমএলসি বা বরিশন বড়ুয়া, তিনি এসেছেন। রামু শাখার সিনিয়র সহসভাপতি বাবু তাপস বড়ুয়া এখানেও আছে। আর বুচিনবাবু তো আমাদের শ্বশুর বাড়ি এখানে, এটা পরে আমরা মনে যোগাযোগ করার পরে কয়েকদিন আগে যোগাযোগ করছি, তো যে আপনি এখান থেকে আসবেন, আমি থাকবো এখানে, ঠিক আছে। তো উনিও তো আমাদের বড়কে এখন দাঁড়িয়ে গেছে। আমি এটা বলছি যে
হ্যাঁ, উনি কিছু বলুক, আপনাদের আরও কিছু জানা হবে। আর 12টার পরে তখন হবে কি আমাদের আর নতুন করে বসতে হবে না, আলোচনাটা আপনারা একটু চালিয়ে নেন আধা ঘন্টার মতো। তো 12টার পর পরে আমরা স্পটটা ভিজিট করে আমরা আপনাদেরকে ছেড়ে দিতে পারবো বা আমরাও রওনা দিব। কারণ মিটিং করে করে আলোচনা করে করে থাকাটা সমাধান না। তো সবার জয় মঙ্গল কামনা করে সবার আবারও একতা, তারপরে পাতৃত্ব বন্ধন, সামাজিক বন্ধন সুদৃঢ় হোক, এটা প্রত্যাশা করে আমার দুটি কথা এখানে শেষ করছি।